কেমন আছো আমার শিক্ষার্থী বন্ধুরা? তো আজকে আমি তোমাদের বাচ্য নিয়ে আলোচনা করব। বাচ্য। দেখো, আমি এখানে দুটো উদাহরণ লিখছি। এই দুটো উদাহরণের দ্বারা কিন্তু তোমরা বাচ্য কাকে বলে সেটা বুঝে যাবে। দেখো, প্রথমে আমি বললাম আমি তাকে ছেড়ে দিলাম। আমি তাকে ছেড়ে দিলাম। দিলাম, ঠিক আছে, আমি তাকে ছেড়ে দিলাম। আরেকটা বাক্য দেখো, আমা কর্তৃক তাকে ছেড়ে দেওয়া হলো। দেখো, দুটো বাক্যের অর্থ কিন্তু এক, কিন্তু আমি দুটো বাক্যে দুই রকম ভাবে কথা বললাম। এই যে কথা বলার ভঙ্গি, ঠিক আছে, এই কথা বলার ভঙ্গিটাকে কি বলা হচ্ছে? বাচ্য। দেখো, কথা বলার ভঙ্গিতে কি পরিবর্তন হচ্ছে, দেখো তো, ক্রিয়াপদ কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। এখানে দিলাম, এখানে দেওয়া হলো। তাই বলা হচ্ছে যে বাক্যে ক্রিয়াপদের ক্রিয়াপদের নানান প্রকাশ ভঙ্গিকে বাচ্য বলে। বাচ্য বলে। দেখতে পাচ্ছ এইরকম, এখানে একটা ভঙ্গিমায় কথা বললাম, ক্রিয়াপদের একরকম প্রকাশ ভঙ্গি আমরা দেখলাম। আবার এখানে দেখো আর এক রকম, আমা কর্তৃক তাকে ছেড়ে দেওয়া হলো। দেওয়া হলো, এখানে আবার একটা অন্য রকম ভাবে কথা বললাম, ক্রিয়াপদের প্রকাশ ভঙ্গির কিন্তু পরিবর্তন হয়ে গেল। এই যে ক্রিয়াপদের প্রকাশ ভঙ্গি, নানা রকম প্রকাশ ভঙ্গি, তাকেই কিন্তু বলা হয় বাচ্য। তাহলে এখানে দেখো আমি খুব সুন্দরভাবে সংজ্ঞাটা লিখে দিয়েছি। বাক্যে ক্রিয়াপদের নানান প্রকাশ ভঙ্গিকে বাচ্য বলে। ঠিক আছে? তো বাচ্য কথাটার অর্থ কি বলতো? বাচ্য কথাটার অর্থ বচ যোগ নথ। বচ যোগ নথ। দেখো, এখানে অন্তুস্থ জ লেখা যায় নথের জায়গায়, ঠিক আছে, যার অর্থ কি বলতো? যা বলবার যোগ্য। যা বলবার যোগ্য বা কথনীয়, ঠিক আছে, কথনীয়। এই যে আমরা কথা বলছি, এই যে কথা বলাটা যা বলবার যোগ্য কিংবা যেটা কথনীয়, সেটাই কিন্তু বাচ্য। দেখো, বাচ্য কত প্রকার বলো তো? বাচ্য হচ্ছে তোমার চার প্রকার। কত প্রকার? চার প্রকার। প্রথমে হচ্ছে কর্তৃবাচ্য। কর্তৃবাচ্য। তারপরে কি বলতো? কর্মবাচ্য। কর্মবাচ্য। তারপর ভাববাচ্য। ভাববাচ্য। তারপর রয়েছে কর্ম কর্তৃবাচ্য। কর্ম কর্তৃবাচ্য। হয়ে গেল চার রকম বাচ্য। তা এই চার রকম বাচ্য কাকে বলে? কি করে চিনতে পারবে এটা কর্তৃবাচ্য, এটা কর্মবাচ্য কিংবা ভাববাচ্য? সেটা নিয়ে এবার আলোচনা করব। দেখো, কর্তৃবাচ্যতে কি হবে বলো তো?
কর্তৃবাচ্যতে কর্তা প্রাধান্য পাবে, কর্তা প্রাধান্য পায়। কর্তৃবাচ্যে কে প্রাধান্য পায়? কর্তা প্রাধান্য পায়। কর্মবাচ্যে আবার দেখো স্পষ্ট বুঝতে পারছো, কর্মবাচ্যে কিভাবে কর্ম প্রাধান্য পায়, কর্ম প্রাধান্য পায়, ঠিক আছে, কর্ম প্রাধান্য পায়। তারপর চলে এসো ভাববাচ্য। ভাববাচ্যে কে প্রাধান্য পাবে? ভাবই প্রাধান্য পাবে। ক্রিয়ার ভাব, ক্রিয়া অবলিক ক্রিয়ার, ক্রিয়ার ভাবের প্রাধান্য, ঠিক আছে, ভাবের প্রাধান্য, ঠিক আছে। আর এই যে শেষেটা দেখো কর্ম কর্তৃবাচ্য, এই বাচ্যই কিন্তু কর্তা থাকে না। কে থাকে না? কর্তা থাকে না, কর্তা থাকে না। ক্রিয়া কর্মটাই, ঠিক আছে, এই কর্মপদটাই, কর্মপদ কর্তার ভূমিকা পালন করবে, কর্তার ভূমিকা পালন করে, কর্তার ভূমিকা পালন করে। কর্তা যেহেতু থাকে না, কর্ম কি করে? কর্ম নিজেই কর্তার ভূমিকাটা পালন করে, তখন সেটাই হয়ে যায় কর্ম কর্তৃবাচ্য। তাহলে দেখো খুবই গুরুত্বপূর্ণ, আমাদের কিন্তু এই জিনিসগুলো মনে রাখতে হবে যে কর্তৃবাচ্যে কোন পদের প্রাধান্য পায়, কর্তৃপদ বা কর্তার প্রাধান্য পায়। কর্মবাচ্যে কোন পদের প্রাধান্য থাকে? কর্মপদেরই প্রাধান্য থাকে, ঠিক আছে, কর্মটাই প্রাধান্য পায়। ভাববাচ্যে কে প্রাধান্য পায়? ক্রিয়া বা ক্রিয়ার ভাবটাই কিন্তু প্রাধান্য পায়। তারপর চলে এসো কর্ম কর্তৃবাচ্য, এই বাচ্চে কিন্তু কর্তা থাকে না। উল্টো করে আবার ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে কোন বাচ্চে কর্তা থাকে না, কি হবে? কর্ম কর্তৃবাচ্যে কর্তা থাকে না। তো কর্তা থাকে না, তো সেখানে কি করে না, কর্মপদটাই কর্তার ভূমিকা পালন করে। বুঝতে পারলে? এখানে দেখো আরে এই দুটো বাচ্চর ক্ষেত্রে আরেকটা জিনিস জেনে নাও, এইটুকু ছাড়াও আরেকটু অতিরিক্ত কিছু রয়েছে, সেটা হচ্ছে যে কর্তৃবাচ্যে কর্তা তো প্রাধান্য পাচ্ছেই, আর ক্রিয়াটা কি করবে বলো তো? ক্রিয়াটা কর্তাকে অনুসরণ করবে, অনুসরণ, ঠিক আছে, ক্রিয়া কাকে অনুসরণ করবে? কর্তাকে অনুসরণ করবে। বুঝতে পারলে? আবার কর্ম যেখানে প্রাধান্য পাচ্ছে কর্মবাচ্যে, কর্মপদটা প্রাধান্য পাচ্ছে, সেখানে ক্রিয়াটাকে কে অনুসরণ করবে? ক্রিয়াটা কর্মকে অনুসরণ করবে। কাকে? কর্মপদটাকে অনুসরণ করবে। এখানে কিন্তু আরো দুটো প্রশ্ন বেড়ে গেল তোমাদের। কি না, ক্রিয়া কর্তাকে অনুসরণ করে কোন বাচ্চে? কর্তৃবাচ্যে। আবার ক্রিয়া কর্মকে অনুসরণ করে কোন বাচ্চে? কর্মবাচ্যে, ঠিক আছে। দেখো কর্তৃবাচ্যে সরাসরি কথা বলা হয়, যা বলা হবে একেবারে স্পষ্ট। সেখানে কিন্তু আবার ভেঙে বা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা হয় না, যেটা বলা হবে সরাসরি। যেমন আমি এখানে দেখো লিখে রেখেছি আমি তাকে ছেড়ে দিলাম। দেখো এখানে কিন্তু আমি পরিষ্কারভাবে কথা বলছি, কোনো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছে না, কর্তা সরাসরি কথা বলছে। যখন দেখবে যে কর্তা সরাসরি কথা বলছে বা ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা নেই, সমাপিকা ক্রিয়াপদ একটাই থাকছে এবং সরাসরি কথা বলছে, তখন সেটা হবে কর্তৃবাচ্য। এই কর্তৃবাচ্য, এই কর্তৃবাচ্যের বিভক্তি সবসময় কি হয় বলতো? শূন্য বিভক্তি থাকে কর্তায়। কর্তায় কোন বিভক্তি? শূন্য বিভক্তি। কখনো কখনো আবার এ তে কে বিভক্তি থাকতে পারে, ঠিক আছে। এই যে কর্তা, কর্তা শূন্য বিভক্তি থাকে, শূন্য বিভক্ত, শূন্য বিভক্তি। কখনো কখনো কোন বিভক্তি থাকে? এ তে কে। বুঝতে পারলে?
এখন আমরা যেগুলো কথা বলি সরাসরি ভাবে সেই সব কথাগুলোই কিন্তু কর্তৃবাচ্য। আজকে খেলতে যাব, কোন বাচ্য? কর্তৃবাচ্য। আজকে পড়াশোনা করতে ভালো লাগছে না, কোন বাচ্য? কর্তৃবাচ্য। পাখি আকাশে ওড়ে, কোন বাচ্য? কর্তৃবাচ্য। সবই কর্তৃবাচ্য। সরাসরি যে কথাগুলো বলা হয় সব কথাগুলোই কিন্তু কর্তৃবাচ্য। এবার দেখো এখানে দেখো, এই কথাটাকে আমি কিন্তু ঘুরিয়ে বলেছি, আমা কর্তৃক তাকে ছেড়ে দেওয়া হলো। এই কথাটাই ছেড়ে দিলাম, এই কথাটাই কি বললাম? ছেড়ে দেওয়া হলো, ঘুরিয়ে বললাম। তখন এটা কি কর্তৃবাচ্য হবে? তখন এটা কিন্তু হয়ে গেল কর্মবাচ্য। তাহলে কর্মবাচ্যতে দেখবে এই যে দেখতে পাচ্ছ ক্রিয়াপদের পরিবর্তন, এখানে সরাসরি ক্রিয়াপদ ছিল সমাপিকা ক্রিয়াপদ, এখানে দেখো যৌগিক ক্রিয়া, ঠিক আছে, ছেড়ে দেওয়া হলো, ঠিক আছে, দেওয়া হলো। এখানে দেখো আ, আর এখানে দেখো হ, এই যে আ প্রত্যয় আর হ ধাতু, আ প্রত্যয় এবং হ ধাতু বাংলার ক্ষেত্রে, ঠিক আছে। সংস্কৃতর ক্ষেত্রে প্রত্যয়টা কি হয়ে যায় বলো তো? কয়ে তয়ে, কয়ে তয়ে হয়ে যায়। তাহলে এই জায়গাটাতে এরকম দেখতে পাবে ক্রিয়াপদ, ঠিক আছে। মূল ক্রিয়াপদের সঙ্গে দেখবে আ প্রত্যয় যুক্ত করা থাকবে এবং এখানে একটা হ ধাতু যোগে শব্দ থাকবে ক্রিয়াপদ, তখন এই দুটো মিলে হয় যৌগিক ক্রিয়া। এটা দেখতে পাবে কোন বাচ্চে? কর্মবাচ্যে। তাছাড়াও কর্মবাচ্যে এই যে কর্তা, এই কর্তার পরে পরেই কিন্তু এই যে কর্তৃক, কর্তৃক এখানে দেখো লিখে দিই ব্যাপারটা, দ্বারা থাকতে পারে, দিয়া থাকতে পারে, কিংবা কর্তৃক থাকতে পারে, এই অনুসর্গগুলো কিন্তু থাকবে কর্তার পরেই, ঠিক আছে। কিংবা যদি বাংলার ক্ষেত্রে হয় তখন কিন্তু দ্বারা দিয়া থাকবে না, তখন সরাসরি কি থাকবে? র থাকতে পারে, এর থাকতে পারে, কিংবা কে থাকতে পারে, এগুলো থাকবে বাংলার ক্ষেত্রে। আর সংস্কৃত শব্দ দিয়ে যখন বাক্য গঠন করা হবে তখন দ্বারা দিয়া কর্তৃক অনুসর্গ থাকবে। আর এখানে তো যৌগিক ক্রিয়া থাকছেই। দেখো কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য করে দিচ্ছি কেমন, আমি একটা কথা বলছি ধরে নাও, আজকে খেলতে যাব না, কর্তৃবাচ্য। তখন যাব নার জায়গায় কি হবে? যাওয়া হবে না, যাব না, যাওয়া হবে না। আজকে মাঠে অনেক পাখি বসেছিল কিন্তু সবগুলো আমি দেখতে পাইনি। এই যে দেখতে পাইনি, ওই জায়গায় কি হয়ে যাবে বলো তো? দেখা হয়নি। আকাশে পাখি উড়ছে, পাখিদের ওড়া হচ্ছে, ঠিক আছে। তো এগুলো কি বলতো? উড়ছে, ওড়া হচ্ছে, খাওয়া হচ্ছে, খাচ্ছি, খাওয়া হচ্ছে, যাচ্ছি, যাওয়া হচ্ছে, রাঁধছি, রাধা হচ্ছে, সবগুলোই কিন্তু দেখো কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তারপরে দেখো ভাববাচ্য, এখানে দেখো ক্রিয়ার ভাবটাই প্রাধান্য পাচ্ছে, ক্রিয়ার ভাবটাই প্রাধান্য পাচ্ছে। এখানে যেমন কর্মপদটা প্রাধান্য পেয়েছিল, ঠিক আছে, তাকে ছেড়ে দেওয়া হয়েছিল, কাকে? তাকে। এখানে দেখো ক্রিয়ার ভাবটাই প্রাধান্য পাবে, ভাব বাচ্চে কিন্তু প্রধানত কর্ম থাকে না। এখানে যেমন কর্ম থাকে এবং কর্মপদটারই প্রাধান্য থাকে, এখানে কিন্তু কর্ম থাকে না, এখানে কর্ম থাকে না। বাকিটা প্রায় মিলে যাবে, বাকিটা মিলে যাবে, কিন্তু এই দ্বারা দিয়া কর্তৃক এই অনুসর্গগুলো যোগে থাকে না, র এর কে এই বিভক্তি যোগে থাকবে বাক্যটা। বাকিটা সমস্তটা মিলে যাবে, শুধু দেখবে যে কর্ম আছে কি নেই। কর্ম যদি থাকে তাহলে কর্মবাচ্য হয়ে যাবে, আর কর্ম যদি না থাকে তাহলে কি হবে? ভাববাচ্য হবে, ভাববাচ্য হয়ে যাবে। যেমন খাচ্ছি, আমি খাচ্ছি, আমি খাচ্ছি, এটা সরাসরি কথা বললাম, আমি খাচ্ছি। এবার এখানে আমির জায়গায় আমার হয়ে গেল, ঠিক আছে, এই যে দেখো র চলে এলো, এই র।
আমার খাচ্ছের জায়গায় খাওয়া হচ্ছে, খাওয়া হচ্ছে, খাচ্ছের জায়গায় কি করে দিলাম, খাওয়া হচ্ছে। দেখো আ আর এই দেখো হ, ঠিক আছে, মিলে গেল, যৌগিক ক্রিয়া। এখান বাংলার ক্ষেত্রে যে বিভক্তিগুলো দরকার ছিল সেগুলো চলে গেছে, তো র, পুরোটাই মিলে গেছে। শুধু এখানে দেখো কি খাচ্ছি, কাকে খাচ্ছি, ক্রিয়াপদকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হয় কর্মপদ। এখানে খাচ্ছি ক্রিয়াপদ, কি খাচ্ছি নেই, কাকে খাচ্ছি নেই, কর্মপদ নেই। তাহলে দেখো এখানে ক্রিয়া শুধুমাত্র ক্রিয়াই রয়েছে এবং ক্রিয়ার ভাবটাই প্রাধান্য পাচ্ছে, খাওয়া হচ্ছে। তাই কর্মপদ যদি না থাকে এবং ক্রিয়ার ভাবটাই যদি প্রাধান্য থাকে তাহলে সেটা বুঝে নিবে কোন বাচ্য, ভাব বাচ্য। ধরে নাও আহ, আমি পড়ছি, কি পড়ছি, পড়ছির জায়গায় কি হচ্ছে হবে, পড়া হচ্ছে, পড়া হচ্ছে। এরকম, ঠিক আছে। তারপর দেখো কর্ম কর্তৃবাচ্য। দেখো যে বাচ্চা কর্তা থাকে না, কর্মপদটাই কর্তার ভূমিকা পালন করবে। কর্মপদটা যেমন মনে হবে যে কাজ করছে এরকম মনে হবে, তখন সেটা হবে কর্ম কর্তৃবাচ্য। ধরে নাও শঙ্খ বাজছে, শঙ্খ বাজছে। দেখো এখানে যদি শঙ্কর তলায় দাগ দিই তাহলে কি বাজছে এইরকম প্রশ্নটা করাটাই কিন্তু ঠিক, ক্রিয়াপদকে কি বাজছে আর কি দিয়ে প্রশ্ন করলে সেটা হয় কর্মপদ। কিন্তু দেখো বাক্যটাকে দেখে মনে হচ্ছে যে শঙ্খটা কাজ করছে, বাজার কাজটা কে করছে, শঙ্খ করছে, তাহলে কাজ করবে যে সেটা কি হয়, কর্তা হয়। তাহলে এখানে শঙ্খটা কর্মপদ, কিন্তু বাক্যে এমন ভাবে বসেছে যেন মনে হচ্ছে শঙ্খটা কাজ করছে, বাজার কাজ করছে। তাই কাজ করছে তা কর্তার ভূমিকা কিন্তু পালন করে নিয়েছে কর্মপদটা। তাই যখন দেখবে কর্মপদ কর্তার ভূমিকা পালন করে নেবে বাক্যে, তখন সেটাই হবে কি বলতো, কর্মকর্তৃবাচ্য। কর্মটাই কর্তার ভূমিকা পালন করে নিল, তাই এটা হচ্ছে কর্মকর্তৃবাচ্য। আবার এখানে যদি বলি ঘন্টা বাজে, ঘন্টা বাজে, এটাও কিন্তু দেখো কি বাজে হওয়াটা কিন্তু ঠিক কর্মপদ, কিন্তু দেখো কাজ করছে, বাজার কাজ করছে। গাড়ি চলছে, কি চলছে না, কে চলছে, ঠিক আছে। তাহলে এরকম ভাবে প্রশ্ন করবে, উত্তর পাবে। কর্মপদই যদি কর্তার ভূমিকা পালন করে তাহলে সেটা হয়ে যাবে কর্মকর্তৃবাচ্য। তা একবার আমি পুরোটা বলে দিই। দেখো বাচ্য কাকে বলে না, বাক্যে ক্রিয়াপদের নানান প্রকাশ ভঙ্গিকে বাচ্য বলে। বাচ্য কথার অর্থ কি, মানে ব্যুৎপত্তিগত অর্থ কি, বচ যোগ নথ অন্তস্থ জ দিয়েও হয়ে যায়, যার অর্থ হচ্ছে বলবার যোগ্য বা কথনীয়। বাচ্য কয় প্রকার, চার প্রকার, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। কর্তৃবাচ্য কাকে বলে, যে বাচ্য কর্তা প্রাধান্য পায় এবং ক্রিয়া কর্তাকে অনুসরণ করে তাকে বলা হয় কর্তৃবাচ্য। কর্মবাচ্য কাকে বলে, যে বাচ্চে কর্মপদ প্রাধান্য পায় এবং ক্রিয়া কাকে অনুসরণ করে, কর্মকে অনুসরণ করে তাকে বলা হয় কর্মবাচ্য। ভাববাচ্য কাকে বলে, যেখানে ক্রিয়া বা ক্রিয়ার ভাবটাই প্রাধান্য পায় সেই বাচ্চটাকে বলা হয় ভাববাচ্য, এই বাচ্চা কর্ম কিন্তু থাকে না। তারপরে কর্মকর্তৃবাচ্য কাকে বলে, যে বাক্যে কর্তা থাকে না, কর্মটাই কর্তার ভূমিকা পালন করে তাকে বলা হয় কর্মকর্তৃবাচ্য। তাহলে আজকে এখানেই থাক, ভালো থেকো সবাই।